মেয়েরা পরের ঘরের সন্তান নয়, ওরাও নিজের ঘরের সন্তান। বাংলাদেশের সমাজে প্রচলিত কিছু ধারণা রয়েছে যে মেয়ে মানেই পরের ঘরের মানুষ। জন্মের পর থেকেই তাকে শেখানো হয় একদিন এই বাড়ি ছেড়ে তাকে চলে যেতে হবে, নিজের ঘর বানাতে হবে। কিন্তু প্রশ্ন হলো, নিজের বলতে কোনটা? যেই ঘরেই সে জন্মেছে সেখানেই তাকে অস্থায়ী ভাবা হয়। আবার যে ঘরে সে যাবে বিয়ে করে, সেখানে তাকে আমাদের ঘর হতে অনেক যুদ্ধ করতে হয়। এই ধারণা মেয়েদের মনে জন্ম দেয় এক অদ্ভুত শূন্যতা। আপনি মানেন আর নাইবা মানেন, তারা সারা জীবন একটি নিরাপদ আশ্রয়ের অভাবে ভোগে। তারা মনে করে যদি কখনো কিছু হয় তার নিজের বলতে কোনো জায়গাই নেই। আপনি যদি আপনার নিজের মেয়েকে আত্মবিশ্বাসী করতে চান, যদি চান সে সম্পর্ককে শক্ত করে ধরে রাখুক, তাহলে আমাদের প্রথম কাজ হলো নিজের মেয়ের জায়গাটা আপনার নিজের ঘরেই অটুট রাখা। ছেলেরা যেমন বিয়ের পর তাদের বাবা মা ভাই বোন নিজের ঘর নিয়ে গর্ব করতে পারে, মেয়েরাও যেন গর্ব করে বলতে পারে এটা আমারও বাড়ি। মেয়ে সন্তান মানেই শুধু দায়িত্ব নয়, মেয়ে মানেই অদ্ভুত এক ভালোবাসা, নিরাপত্তা। আপনার মেয়ে সন্তানকে তার নিজের ঘরে স্থান দিন, সম্মান দিন, ভালোবাসুন। বলুন এই বাড়িটিও তোমার নিজের যতটা তোমার ভাইয়ের। এতে করে মেয়েরা আত্মবিশ্বাস নিয়ে তাদের নতুন সম্পর্ককেও ভালোবাসায় ঢেলে দিতে পারবে। সম্পর্ক হবে সমতা ও সম্মানের। পরিবার গড়ে উঠবে ভালোবাসার ভিত্তিতে, নিরাপদ আশ্রয়ে। তবেই তো গড়ে উঠবে আমাদের সুন্দর একটি সমাজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। JM মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি বরাবরের মতোই সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগে। ভিডিওটি যদি ক্লিক করে থাকেন প্লিজ স্কিপ না করে আশা করি আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি দেশ কিংবা দেশের বাহিরে, কাছে কিংবা দূরে, যে যেখানেই আছেন না কেন মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সুস্থতা কিন্তু অনেক বড় একটি নিয়ামত। আমরা যখন অসুস্থ হই তখন সেটি খুব ভালোভাবে বুঝতে পারি। সুস্থ থাকলে হয়তোবা সেভাবে মহান আল্লাহ তাআলার কাছে শুকর আলহামদুলিল্লাহ বলা হয় না, তবে আমাদের সকলেরই বলা উচিত। কেননা আমরা যখন অসুস্থ হই তখন আমরা বারবার করে টের পাই। অসুস্থ হলে শরীরের পাশাপাশি মানসিক দিকটাও অনেকটা ভেঙে পড়ে। মহান আল্লাহ তাআলার নিকট অনেক শুকরিয়া যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন। আর যে সমস্ত আপু কিংবা ভাইয়াকে মহান আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য অসুস্থ করেছেন, মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে খুব দ্রুতই সুস্থ করে দেন। সকালে উঠেই এক কাপ কফি খেলে মন আর শরীর একদম তাজা হয়ে যায়। প্রত্যেকেরই কি আমার মতো এমন হয় বলেন তো? আমার তো সকালে ঘুম থেকে উঠলে খুবই লো ফিল হয়। অনেকেই আছেন সকালে ঘুম থেকে ওঠার পর খুবই এনার্জেটিক থাকে, তবে আমি ঠিক তার উল্টো। আমি না চাইলে অনেক রাত পর্যন্ত কাজ করতে পারি, তবে আমার কেন জানি সকালে উঠে কাজ করতে অনেক কষ্ট হয়। আমি কেন জানি সেটি বারবার চেষ্টা করার পরও ব্যর্থ হচ্ছি। আজ তবে একটু বেশি আলসেমি লাগছিল, এজন্যই একদম কড়া করে এক কাপ কফি খেয়ে নিলাম। এরপর লেগে পড়লাম কাজ করতে। বরাবরের মতোই ঘর পরিষ্কার করাটা আমাদের গৃহিণীদের প্রথম কাজ হয়ে থাকে। ঘর পরিষ্কার করতে যেয়ে দেখলাম জাইফার বাবার জন্য যেই শার্ট প্যান্টগুলো আয়রন করতে পাঠিয়েছিলাম সেগুলো গতকাল রাতেই জাইফার বাবা নিয়ে এসেছে। তাই ভাবলাম সবার আগে এগুলো ভালো করে গুছিয়ে রাখি, এরপর ঘরটা গোছানো যাবে। আর এই যে সেলুনের লোকেরা কিন্তু এরকম ভাঁজ করে দেয়, তারপর আমি এক এক করে ভালো করে ভাঁজ করে তারপর তার আলমারির সেকশনেও রেখে দিচ্ছি। যদিও আলহামদুলিল্লাহ জাইফার বাবা কিন্তু অনেক বেশি গোছানো, উনি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই পছন্দ করে। আমাদের ইসলামেও কিন্তু এই কথাটি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ।
বরাবরই জাইফার বাবা গুছানো থাকতে, পরিপাটি থাকতে অনেক বেশি পছন্দ করে, আর আমিও চেষ্টা করি তার পছন্দ মতো এবং ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আমার দেখা মতেই অনেক ছেলেরাই রয়েছে খুবই অগোছালো, যদি বলতে হয় আমার ভাই। হ্যাঁ, ভবিষ্যতে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকবে তা জানি না, তবে আমার ভাই কিন্তু অনেক অগোছালো। যদিও ও এখন বিদেশ চলে যাওয়ার পরে নিজেকে অনেক গোছাতে শিখে গেছে। যখন আমার মার কাছে ছিল খুবই অগোছালো থাকতো। জানি বাস্তবতা আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়। পড়াশোনার পাশাপাশি এখন নিজের ঘরটাকে এবং তার নিজের খাবারটাও তাকে করতে হয়। আমরা ভিডিওতে সবসময় যা দেখি তা কিন্তু সত্যি নয়। অনেকেই হয়তোবা ভিডিওতে লক্ষ্য করেছেন আমার এই আলমিরার উপরে এই দাগটি। হয়তোবা অনেকেই ভেবে থাকতে পারেন আলমিরার উপরে এত বড় একটি দাগ কেন আপু ক্লিন করছে না। মূলত ধারণাটি ভুল, কেননা আমি এই দাগটি ক্লিন করার জন্য আগে পরে বহু চেষ্টা করেছি। যতবারই চেষ্টা করেছি না কেন ব্যর্থ হয়েছি। এবার একটু লিকুইড ভীম দিয়েও চেষ্টা করলাম, তবে দেখেন বারবার ক্লিন করার পরও দাগটি ভেসে উঠছে। আমি এই সমস্যার সমাধান আজও অবধি পাইনি। যদি কোনো অভিজ্ঞ আপু কিংবা আন্টিরা আমার এটি সলিউশন দিয়ে দিতেন তাহলে আমি খুবই উপকৃত হতাম। কি ব্যবহার করলে এই দাগটি আমি উঠাতে পারবো সেটি সম্পর্কে আমাকে কিছুটা ধারণা দিতে পারেন। ঘরের টুকিটাকি কাজ শেষ করে চলে গিয়েছিলাম আজকে একটি গুরুত্বপূর্ণ কাজে। আমি চেষ্টা করি মাসের শুরুতেই মাসিক শুকনা বাজারের কাজটি সেরে ফেলার, কেননা মাসিক যে কাঁচা বাজারটি আমার প্রয়োজন পড়ে সেটি কিন্তু চাইলেই প্রতিদিন করা যায়। তবে শুকনা বাজারের ঝামেলাটা যদি আমি প্রতিদিন করতে যাই তখন আরও ঝামেলা বেড়ে যায়, আর দেখবেন হিতের বিপরীত হয়। একটা একটা করে অনেক সময় কিনতে গেলে কিন্তু আমরা কখনোই একটা জিনিস কিনতে পারি না, তার সাথে আরও 2-3টা জিনিস কিনতে হয়, আর তখন কিন্তু অর্থেরও অপচয় হয়। আর একেবারে মাসের শুরুতে যখন কাজগুলো আমি সেরে নিব তখন কিন্তু আমাকে প্রতিবার আর বাজারে যাওয়ার কোনো টেনশন থাকবে না। আর যেহেতু ঘরেই সমস্ত জিনিসপত্র থাকে তখন কিন্তু আর কোনো হ্যাসেলও পোহাতে হয় না, চাইলেই হাতের কাছে সব কিছু পাওয়া যায়। মাসের শুরুতে যেয়ে যদি প্রয়োজনীয় যা যা প্রয়োজন তা কিনে ফেলা যায় তাহলে কিন্তু প্রতিদিন বাজারে যেয়ে সে কষ্টটি আর করতে হয় না, আর সাথে আমাদের অর্থেরও অপচয় হয় না। অর্থে অপচয় বলছি এজন্য, প্রয়োজনীয় জিনিস তো কেনা লাগবেই, তবে দেখা যায় বরাবরই আমাদের যে জিনিসটা শেষ হয়ে গিয়েছে বা যে জিনিসটা প্রয়োজন আমরা যখন সেটি শপিং করার উদ্দেশ্যে বের হই কখনই শুধুমাত্র সেই জিনিসটি নিয়ে ঘরে ফিরি না, বরং তার সাথে আরও 2 থেকে 3টি জিনিস এক্সট্রা থাকে। আর এটি তো অর্থের অপচয়, তাই না? মধ্যবিত্ত সংসারে কিন্তু আমাদের প্রতিটি টাকার হিসাব থাকে, আর যেহেতু আমাদের প্রত্যেকেরই একটি বেতনের নির্দিষ্ট পরিমাণ থাকে তাই আমাদের মাসের বাজারটাও কিন্তু অনেক ভেবেচিন্তে করতে হয়। জানি না আপুরা লক্ষ্য করেছেন কিনা, আমি কিন্তু কথা বলতে বলতে আপনাদের সাথে একটা একটা করে জিনিস শেয়ার করছি, যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি মাসের শুরুতে কিনে থাকি। আপনাদের কিন্তু যারা নতুন সংসার শুরু করেছেন তাদের ছোট্ট একটি আইডিয়াও হয়ে যাবে, কেননা কয়েক মাস সংসার করার পর আমি বুঝতে পেরেছি মাসের শুরুতে কি কি প্রয়োজন আর কি কি শুকনো বাজারগুলো করে রাখলে আমাকে আর এক্সট্রা করে বাজারে যেতে হবে না। যদিও সংসার জিনিসটি অনেক অদ্ভুত, যতই আমি পরিপূর্ণভাবে বাজার করে থাকি না কেন দেখা যাবে কখনো না কখনো কিছু না কিছু প্রয়োজন পড়ে। আসলে অত নিখুঁতভাবে তো সব কিছু সামলানো যায় না, যতটা সম্ভব পারা যায় আমি আমার প্রয়োজনীয় যা যা একটি মাসে প্রয়োজন সেগুলোই কিনে নিয়েছি। আর সত্যি কথা কি জানেন, শপিং করতে গেলে আমার সবচেয়ে বেশি খুশি লাগে যখন দেখি কোনো আইটেমের উপরে অফার রয়েছে কিংবা সাথে কোনো গিফটের আইটেম রয়েছে। সত্যি বলতে আমার শপিং করতে বেশ অনেকটাই সময় লাগে, কেননা আমি একটা আইটেম কেনার জন্য অনেক ধরনের বিবেচনা করে কিনে থাকি, কোনটির প্রাইস কেমন কিংবা কোনটি নিলে আমার জন্য উপকার হবে। এটা শুধু আমার কথা না, আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত গৃহিণীরা কিন্তু একই কথা বলবে। সামর্থ্যের ভিতরে আমাদের প্রয়োজনের মতো সব জিনিসগুলো কিনতে পারাটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে মহান আল্লাহ তাআলার নিকট অশেষ শুকর আলহামদুলিল্লাহ,
মহান আল্লাহ তাআলা যেমনটা রেখেছেন তার কাছে অনেক শুকরিয়া। অন্য কারোর দিকে তাকিয়ে নয়, বরং নিজের অবস্থানকে ভালোবাসা উচিত। এই যে আমার টুকিটাকি শপিং আপনাদের সাথে শেয়ার করলাম, অনেক অগুছলভাবে শেয়ার করেছি, তবে আশা করি আপনারা ভিডিওটি লক্ষ্য করলে কিছুটা ধারণা পাবেন। যদিও সেরকমভাবে এক এক করে বলা তো সম্ভব নয়, কেননা এক একটা সংসারের প্যাটার্ন এক এক রকম। এক এক সংসারে প্রয়োজন মতো আরও অনেক কিছু লাগতে পারে। আমার সংসারের প্রয়োজন মতো আমি সব কিছু লিস্ট করে কিনে নিয়েছি। এই যে বললাম না, মাসিক বাজার করতে যেও কিন্তু আমি আমার প্রয়োজন মতো পছন্দ অনুযায়ী কিছু ঝুড়িও কিনে নিয়েছি। আর আমার পছন্দের মতো আমি দুটো মগও কিনেছি। সত্যি বলতে আমার মগ কালেকশন করতে খুবই ভালো লাগে, তাই তো নিজের পছন্দ মতো দুটো মগ কিনেছিলাম। আর পাশাপাশি আমি একটি মেজারমেন্ট করার জন্য কাপ কিনেছিলাম। এটাকে মেবি মেজারমেন্ট করারই মগ বলা হয়, যদিও সঠিক উত্তরটা আমার জানা নেই। আর সাথে নিয়েছিলাম বেসিক কিছু আইটেম। আমাদের প্রতিদিনের সংসারে যা যা প্রয়োজন সেই সমস্ত আইটেমগুলোই নিয়েছিলাম। আশা করা যায় এই আইটেমগুলো দিয়েই আমার প্রায় 1 মাস চলে যাবে। হ্যাঁ, অনেকেই হয়তো ভাবতে পারেন শুকনো বাজারের ভিতরে পোলাওর চাল, বিভিন্ন ধরনের ডাল, শুকনা মরিচ এবং বিভিন্ন ধরনের মশলার আইটেম কেন নেই। আসলে যে সমস্ত উপাদানগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, সেগুলো অলরেডি আমার বাসায় ছিল। আর যতটা পরিমাণে ছিল আশা করা যায় ইনশাল্লাহ এগুলো দিয়ে আমার পরবর্তী মাস চলে যাবে। যদি ফুরিয়ে যায় তখন ইনশাল্লাহ আনা যাবে। তাই আমি আর এক্সট্রাভাবে কোনো খরচ করিনি। বলেছিলাম না, যা যা প্রয়োজন পড়েছে আমি ঠিক সেগুলোই লিস্ট করে নিয়েছি, এক্সট্রা কিছু লিস্ট আর করিনি। এর পাশাপাশি চাল আর চিনি, আটা এগুলো যেহেতু আমরা রেশন হিসেবে পেয়ে থাকি, সেগুলো সেক্ষেত্রে আমাদের কেনার প্রয়োজন পড়ে না। অনেক বড় একটি টেনশন মাথা থেকে চলে গেল। হ্যাঁ, আসলে শুকনা বাজার করাটা আসলে বড় একটা হ্যাসেলের ব্যাপার। ছোট বাচ্চা নিয়ে প্রতিদিন যেয়ে বাজার করাটা আসলেই কষ্টের। যদিও আমাদের পাশে সিএসডি খুবই কাছে, যেখান থেকে আমরা শপিং করে থাকি, তবে পুরো মাসের কষ্ট মেটাতে হলে একদিন তো একটু কষ্ট করতেই হবে। আজকে এত কাজ গুছানোর ফলে কিন্তু আমি সেভাবে রান্না করতে পারছি না, মানে কাজের ফাঁকে ফাঁকে আমাকে রান্নার জন্য সব কিছু প্রিপারেশন নিতে হচ্ছে। এখানে খুবই শর্টকাটভাবে আমি রান্না করে নিয়েছি, যেহেতু আমরা দুজন মানুষ একদমই অল্প খাবার খেতে পছন্দ করি। পরিবারের সদস্য সংখ্যা যেহেতু কম, আর আজকে যেহেতু অনেকটাই কাজ করেছি, সত্যি বলতে শরীরও সায় দিচ্ছিল না অনেক কিছু রান্না করার। তাই খুবই ইজিলি ভাবে আমি লাউ দিয়ে রুই মাছ রান্না করে নিয়েছি। আর ভাজি হিসেবে আমি এখানে ঢেঁড়স ভাজি করেছি। আর বাসায় যেহেতু অলরেডি ডাল রান্না করা ছিল, আমি সেটি জাল করে নিব। ভিডিওর এই পর্যায়ে আমি আমার মিষ্টি আপু এবং ভাইদের কাছে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি। আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারোর কাছে সামান্য একটু ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।